হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব হোসেন। আমাদের যে ক্লাসটা চলমান ছিল যে রসায়নের পর্যায়বৃত্ত ধর্ম, আমাদের এটা অনেক বড় একটা ধর্ম। অলরেডি এর একটা ক্লাস প্রথম পার্ট আমি নিয়ে নিছি। ওই ক্লাসে মূলত ওই অধ্যায়ের বেসিক যে জ্ঞান, মূলত এমসিকিউ এর জন্য কতটা যে গুরুত্বপূর্ণ, তোমরা যতক্ষণ না দেখছো ততক্ষণ বুঝবে না। অবশ্যই এই ক্লাসটা করার আগে ওই ক্লাসটা করে এসো, কারণ কিছু কিছু তথ্য আমি এখানে ইনক্লুড করব যা আমার নতুন করে আবার বলা সম্ভব না। ওখান থেকে তোমাদেরকে একটু দেখে আসতে হবে। যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা শর্টকাটে ক্লাসগুলো শেষ করব। আমাদের আজকের যে টপিকটা, এই টপিকটা মূলত খ আর গ রিলেটেড কোয়েশ্চেনটা একটু বেশি হবে। আমি এজন্য যে টপিকগুলো নিছি, যে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, ঠিক আছে, এইগুলো আমি আগের থেকেই বলে রাখি, এগুলো বেশিরভাগই আজকে খ প্লাস গ রিলেটেড কোয়েশ্চেন, ঠিক আছে। তো প্রথমে যেটা রাখছি যে আয়নীকরণ শক্তি, আমি কিন্তু পর্যায়বৃত্ত ধর্মর যেই ক্রম যেগুলো, সেই ক্রমগুলো কিন্তু পার্ট একে দেখিয়ে এসেছি। অবশ্যই ক্রমগুলো একটু দেখে নেবে। আর এই অধ্যায়টা পড়ার আগে অবশ্যই তোমাদের সামনে পিরিয়ডিক টেবিলটা মানে সামনে রাখবে, না হলে অনেক সময় পড়ানোর সময় আমার মুখে বলা লাগে। যেহেতু আমার এখানে স্মার্ট বোর্ড নাই, আমি তোমাদেরকে সামনাসামনি দেখাইতে পারতেছি না। আমি যখন বলবো তখন সামনে যখন তোমাদের পিরিয়ডিক টেবিলটা থাকবে, তখন তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো দেখো, আমরা আজকে কি টপিক দেখব। আয়নীকরণ শক্তি দেখব, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি, বন্ধন দেখব। অলরেডি বন্ধন বলতে গেলে দেখানোর এখানে কিছুই নাই, তোমরা ছোটবেলা থেকে এই জিনিসগুলো দেখে আসতেছো। আয়নীকরণ শক্তি, সমযোজী বন্ধন, ধাতব ধর্ম, ধাতব বন্ধন, সন্নিবেশ, সমযোজী বা সমযোজী সন্নিবেশ, এই চারটা টপিক অলরেডি তোমাদের সবারই মোটামুটি জানা। এখান থেকে বেশি বিস্তারিত তেমন কোনো আলোচনা করব না, শুধু সমযোজী সন্নিবেশ থেকে একটু আলাদা ব্যাখ্যা করব। এবং এখানে আর একটা বন্ধন আছে লেখা এনে, হাইড্রোজেন বন্ধনটা একটু ব্যাখ্যা করব। বাকিগুলো যা আছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তোমরা মোটামুটি সবাই জানো। এস ব্লকের খ আর গ ভিত্তিক কিছু কোয়েশ্চেন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই জানা লাগবে। পি ব্লকের কিছু খ আর গ মূলক কোয়েশ্চেন আছে। তখন তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে যে আমি তাহলে ডি ব্লকের আর এফ ব্লকেরটা দেখাচ্ছি না কেন। এফ ব্লকের তো প্রথম কথা তো এমন কোনো ক খ রিলেটেড কোয়েশ্চেন আসে না, গ ঘ রিলেটেড কোয়েশ্চেন আসে না। কিন্তু ডি ব্লক যেটা, এই ডি ব্লকের জন্য এই ক্লাসে আরো একটা পার্ট আসবে। ওইটা হচ্ছে মানে এই অধ্যায়তে যদি কোনো কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ডি ব্লক রিলেটেড কোয়েশ্চেন। ডি ব্লকে তোমার জটিল যৌগ গঠন করা আছে, রঙিন যৌগ গঠন করা আছে, তারপরে অরবিটাল সংক্রান্ত কিছু কোয়েশ্চেন আসে, সবই ডি ব্লকে থেকে। তো ওইটার জন্য আমাদের আলাদা ভিডিও আসবে, এর অর্থাৎ পার্ট 3 তে আমরা ডি ব্লকের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। আমরা কত এস ব্লক, পি ব্লক এবং মৌলের অক্সাইড সমূহ, এটা তোমাদের এমসিকিউ রিলেটেড কোয়েশ্চেন। এখান থেকে এমসিকিউ মাস্ট তোমাদের এক সেট থাকবে, ঠিক আছে। আর ফাজানের নীতি, এখন অনেকে অবাক হইতে পারে যাদের সিলেবাস মানে মোটামুটি সিলেবাস তো শেষ, যে ফাজানের নীতি আমি এখন মানে ডি ব্লক না পড়িয়ে এসে ফাজান নীতি এখন পড়াচ্ছি কেন। আসলে ফাজানের নীতি মানে সচরাচর আমরা যারা আগে থেকে পড়ে আসছি, স্যাররা সবসময় পর্যায়ক্রমিক পড়ায় শেষের দিকে যে ফাজানের নীতিটা পড়াইতেন, সেটা ঠিক আছে। যখন আমরা প্রথম দিকে থাকতাম, কলেজের প্রথম দিকে, বলতে গেলে যখন বছরের শুরুতে আমাদের পাঠদান শুরু হয়, আমাদের তো একটা ধারাবাহিকভাবে আমরা পড়তে থাকি। কিন্তু আমাদের তো এখন প্রয়োজন কোনগুলো গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা। তো এই গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে আর একটা সিকিউ রিলেটেড কোয়েশ্চেন হচ্ছে ফাজানের নীতি থেকে কোয়েশ্চেন আসে। অর্থাৎ কোন যৌগ পানিতে দ্রবীভূত হবে কি হবে না, কোন যৌগটি আয়নিক, কোন যৌগটি সমযোজী, কোন যৌগটি পোলার, এইগুলো নিয়েই এই ফাজানের নীতিটা ব্যাখ্যা করা হয়। তো ফাজানের নীতিতেও অনেক বিস্তারিত আলোচনা আছে, কিন্তু আমরা অত বিস্তারিত আলোচনায় যাব না। যাই হোক, আজকের ক্লাসটা আমরা আয়নীকরণ শক্তি দিয়েই শুরু করি। আচ্ছা, তো আয়নীকরণ শক্তি কি এটা আমরা এখন জানবো। তাছাড়া আমি আগের পার্টের ক্লাসে আমি আয়নীকরণের পর্যায়বৃত্ত ক্রমটা দেখিয়েছিলাম। ওই ক্রমটা তোমরা এখান থেকে একটু ভালো করে দেখে নিও। তাছাড়া এখানে যখন একটু আলোচনা করবো তখন ওই ক্রমটার হালকা ব্যাখ্যা আসবে। তো প্রথমে আগে জানা দরকার যে আয়নীকরণ শক্তিটা কি। আয়নীকরণ শক্তি হচ্ছে এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন ত্যাগ করে
তোমার 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হইতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন কথা হয়তো অনেকে নাও বুঝতে পারে, আমি একটু লিখে দিই। আচ্ছা, সো ওদের যাদের খাতায় তোলার দরকার তোমরা একটু সংজ্ঞাটা একটু দেখে নিও। আচ্ছা, তো সংজ্ঞাটা একবার একটু রিপিট করে দেখো যে 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন ত্যাগ করে 1 মোল গ্যাসীয় আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এখন যে আয়নটাতে পরিণত হচ্ছে, আচ্ছা তোমরা তো জানো যে ইলেকট্রন ত্যাগ করলে আসলে কোন আয়নে পরিণত হয়, সেটা অবশ্যই ধনাত্মক আয়ন। এখানে অবশ্যই ধনাত্মক আয়ন হবে, ঠিক আছে। 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন দেখো, শক্তির প্রয়োজন অর্থাৎ শক্তি কিন্তু সে গ্রহণ করতেছে, শক্তি কিন্তু ত্যাগ করতেছে না। আর যেহেতু শক্তির তার প্রয়োজন, এটা অবশ্যই একটা তাপহারী বিক্রিয়া। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, লিখে রাখো যে আয়নীকরণ শক্তি তাপহারী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়া কি জানি, যে তাপহারী বিক্রিয়ায় তাপ যদি দেয়া হয় বিক্রিয়ার হার কিন্তু বেড়ে যায়, অর্থাৎ যার যেটার অভাব সেটা প্রয়োজন। ওকে, তোমাদের আপাতত এইটুক জানলে হবে। তাপহারী তাপ উৎপাদী নিয়ে আলাদা আলোচনা হবে অন্য অধ্যায়ে। তোমরা শুধু জেনে রাখো যে আয়নীকরণ শক্তি একটা তাপহারী বিক্রিয়া, ঠিক আছে। এখন আয়নীকরণ শক্তি কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। আমরা আগের দিন আয়নীকরণ শক্তির যে ক্রমটা দেখাইছিলাম, সেখানে দেখো আয়নীকরণ শক্তি পর্যায় সারণীর যদি গ্রুপ ও পর্যায় হিসাব করি, তাহলে গ্রুপের ক্ষেত্রে কি উপর থেকে নিচে গেলে, আর পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে। এই দুটারে আমরা ফান্ডামেন্টাল হিসেবে হিসাব করতাম, যে গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে আর পর্যায় থেকে বাম থেকে ডানে। এখন পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হয়, আয়নীকরণ শক্তি বাড়ে, ঠিক আছে। আর গ্রুপের উপর থেকে নিচে গেলে পর্যায় তোমার হচ্ছে এই আয়নীকরণ শক্তি কমে, বিপরীত সম্পর্ক ছিল। তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটা তোমাদের শর্তটা মনে রাখতে হতো, যে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা তাপহারী বিক্রিয়া। তারপর আয়নীকরণ শক্তির পর্যায় সারণীর গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে এর আয়নীকরণ শক্তি কমে, পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে বাড়ে। এখন অনেক সময় কোয়েশ্চেন করতেই পারে যে তোমার উপর থেকে নিচে গেলে বাড়ে কেন, কমে কেন, বা বাম থেকে ডানে গেলে বাড়ে কেন। এখন দেখো সংজ্ঞাটা একটু ভালো করে আবার দেখো, 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন ত্যাগ করতে যে 1 মোল গ্যাসীয় পরমাণু ধনাত্মক আয়নে পরিণত যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এখন দেখো একটা পর্যায় সারণীর বাম থেকে ডানের দিকে, গ্রুপ পর্যায়ের বাম থেকে ডানে গেলে তোমার যেরকম পর্যায় সংখ্যার গ্রুপ সংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু ওদের তোমার প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। আর প্রোটন সংখ্যা বৃদ্ধি পেলে তার বাইরে যেই ইলেকট্রন সংখ্যা সমান হারে বৃদ্ধি পায়।
এখন আমি এটা যদি আমি চিত্রের মাধ্যমে একটু দেখাই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দেখো এইগুলো একটু তুলে নিও, যেটুকু আমি দিয়েছি এটুকু অবশ্যই তুলে নিও। এটা বোঝানোর জন্য আমি একটু চিত্র দেখাচ্ছি। মনে করো একটা পর্যায় সারণীর বাম থেকে ডানে, মনে করো লিথিয়ামই দিলাম আর বেরিলিয়ামই দিলাম, ঠিক আছে, লিথিয়াম আর বেরিলিয়াম। এখন আর বোরনটাও দিয়ে দিলাম, লিথিয়াম বেরিলিয়াম আর বোরন। এখন এদের যদি তুমি পর্যায়বৃত্তটা আঁকাও, ইলেকট্রনের জন্য যদি কক্ষপথটা আঁকাও, তাহলে দেখো যে লিথিয়াম 3 নম্বর মৌল, অর্থাৎ এর প্রোটন সংখ্যাও 3টা, আর প্রোটন সংখ্যা 3টা হলে ইলেকট্রন সংখ্যা অবশ্যই 3টে হবে। এখন ইলেকট্রন বিন্যাস তোমরা তো আগেতেই জানো, আমি এখানেই দেখাচ্ছি যে প্রথমে 2টা ইলেকট্রন এস কক্ষপথে আর পি কক্ষপথে মনে করো একটা আছে। বেরিলিয়ামের ক্ষেত্রে 4টা ইলেকট্রন, যেহেতু 4 নম্বর মৌল, এটা 3, এটা 4, এটা 5, তাহলে 2টা এসে আর 2টা পি এ। এখন এসপি বলাটা এখানে ঠিক হচ্ছে না, এটা কে তোমার কে শেল আর এটা এল শেল, এটাও কে শেল এল শেল, ঠিক আছে। আমরা যেহেতু যেই পর্যায় তোমার অরবিটাল নিয়ে আলোচনা করতেছি না, আমরা কক্ষপথ নিয়ে আলোচনা করতেছি। যখন আমরা অরবিটাল নিয়ে আলোচনা করতাম তখন এস অরবিটাল পি অরবিটাল আসতো, এটা কে শেল এটা এল শেল, এটাও কে শেল এটাও এল শেল, এগুলো তোমরা মোটামুটি জানোই সবাই। তো দেখো এখানে তাহলে তোমার কে শেলে 2টা ইলেকট্রন, এখানে হচ্ছে 2টা ইলেকট্রন, এল শেলে কিন্তু 8টা ইলেকট্রন সর্বোচ্চ ধরতে পারে। আর এর ক্ষেত্রে দেখো 5টা, 2টা ইলেকট্রন এখানে কে শেলে আর বাকি 3টা মনে করো এখানে দিলাম, ঠিক আছে, পাশাপাশি দিলাম, এই পাশেও দিতে পারতাম। একটা জিনিস খেয়াল করো, এদের আকার কিন্তু ছোট হচ্ছে। পর্যায়বৃত্ত ধর্মে কিন্তু আমি বলেছিলাম বাম থেকে ডানে গেলে পর্যায়ের একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলের আকারগুলো কিন্তু ছোট হয়। ছোট হওয়ার কারণটা কি দেখো, একটা মৌলের যখন এর ভিতরে কিন্তু নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে কিন্তু প্রোটন থাকে, নিউক্লিয়াস থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, দুটো মিলে নিউক্লিয়াস হয়। আর বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। এখন বাইরের কক্ষপথের ইলেকট্রন তো নেগেটিভ চার্জ যুক্ত, আর নিউক্লিয়াস তো পজিটিভ চার্জ। এটা হচ্ছে নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। এখন নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে। এখন বাইরে ইলেকট্রন চার্জ যত হবে, ভিতরেও তো তোমার প্রোটনের সংখ্যাও সমান হবে। এখন এইখানে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা যত কম হবে আকর্ষণ তত কম হবে, আর আকর্ষণ যত কম হবে আকার তত বড় হবে। তাহলে দেখো এই লিথিয়ামের ক্ষেত্রে তোমার বাইরে লাস্ট কক্ষপথ যেটা কে শেল, ওইখানে একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন, যার কারণে ভিতরে কিন্তু 3টা প্রোটন ছিল, তাহলে আকর্ষণ কিন্তু তুলনামূলক কম। বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো বাইরে কিন্তু 2টা, শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন, আকর্ষণ কিন্তু আর একটু বেশি, আর আকর্ষণ যত বেশি হবে তত আকার ছোট হয়ে আসবে। বোরনের ক্ষেত্রে দেখো তোমার বাইরে 3টা ইলেকট্রন, কে শেলে এল শেল, কে শেল এল শেলে কিন্তু 3টা ইলেকট্রন, যার কারণে আকর্ষণ আরো বেড়ে যাচ্ছে, আকার কিন্তু আরো ছোট হয়ে আসতেছে। সো আকার যত ছোট হয়ে আসে, এবার আমরা একটা জিনিস বুঝলাম যে বাম থেকে ডানে গেলে কিন্তু আকার ছোট হয়, ঠিক আছে, আকার ছোট হয়। এখন আকার ছোট হওয়ার সঙ্গে আয়নীকরণ শক্তির কি সম্পর্ক? এখন দেখো আকার যেহেতু ছোট হচ্ছে, এদের মধ্যে যত আকার ছোট হচ্ছে এদের মধ্যে আকর্ষণটা তত বেড়ে যাচ্ছে না? এই আকর্ষণ থেকে এই একটা ইলেকট্রনকে আমি যদি বের করে নিয়ে যাইতে চাই, তাহলে কার বেশি শক্তি ক্ষয় হবে? দেখো এর যে প্রোটন বলতে এর নিউক্লিয়াসের সঙ্গে এর ইলেকট্রনের আকর্ষণ কিন্তু অনেক বেশি, আকার কিন্তু জায়গা কিন্তু অনেক ছোট হয়ে আসছে। এই ইলেকট্রনকে বের করতে যে পরিমাণ আমার শক্তি ব্যয় করা লাগবে, এই ইলেকট্রনটাকে বের করতে আমার সেই পরিমাণ শক্তি খরচ করা লাগবে? অবশ্যই না, যেহেতু এদের মধ্যে ব্যাসার্ধ কিন্তু অনেক বেশি আর এটার মধ্যে ব্যাসার্ধ কিন্তু অনেক কম, যার কারণে এদের আকর্ষণ বলও বেশি, এই ইলেকট্রনটাকে বের করতে শক্তিও বেশি লাগবে। আর সংজ্ঞায় কি বলছিলাম, যে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় এক মোল ধনাত্মক গ্যাসে পরিণত আয়নের তৈরি করতে, যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে দেখো যে বাম থেকে ডাইনে গেলে আকার ছোট হচ্ছে, আকার ছোট হলে ব্যাসার্ধও ছোট হচ্ছে, ব্যাসার্ধ ছোট হলে প্রোটন আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণটাও কিন্তু অনেক শক্তিশালী হচ্ছে।
আর যখন আকর্ষণ শক্তিশালী হচ্ছে তখন এই ইলেকট্রনটা বের করে নিয়ে আসতে আমার বেশি শক্তি খরচ আছে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, যে তোমার আকার ছোট হওয়ার সঙ্গে সঙ্গে আমার আয়নীকরণ শক্তিও কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ বাম থেকে ডাইনে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। আর এটা তো গেল একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে। তাহলে একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়, যদি এবার গ্রুপের উদাহরণে আসো, গ্রুপের ক্ষেত্রে গ্রুপের ক্ষেত্রে কি হয় দেখো, যে লিথিয়াম, হ্যালিন, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে সে একই চিত্র, ভিতরে দুইটা বাইরে একটা। দেখো চিত্রটা আঁকাইতে গেলে একটু জায়গাটা বড় করা উচিত ছিল। লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। দেখো লিথিয়ামের 2 আর 1, ঠিক আছে, কে শেল এল শেল। কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের তো পারমাণবিক সংখ্যা 11, লিথিয়ামের 3, পটাশিয়ামের 19। এখন এইটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, উপর থেকে নিচে গেলে, একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে তাদের একটা করে নতুন কক্ষপথ যুক্ত হয়, একটা নতুন করে কক্ষপথ যুক্ত হয়, কিন্তু সেই শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কিন্তু একই থাকে। তো দেখো যে লিথিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা ছিল, একটা ছিল। সোডিয়ামের ক্ষেত্রে কে শেলে 2টা, এল শেলে 8টা, যেহেতু 8টাই ধরে 8টা পূরণ করে ফেলেছে। সোডিয়ামের এম শেল যেটা 3 নম্বর শেলে কিন্তু একটা ইলেকট্রন আছে। পটাশিয়ামের ক্ষেত্রেও কিন্তু এইখানে 2 8 8 2 8 8, তারপরে হচ্ছে এখানে একটা হবে, এখানেও 8 2 8 8 একটা। তোমরা এইভাবে ইলেকট্রন কিভাবে সাজাতে এটা তোমরা জানো, আমি শুধু এখানে দেখাচ্ছি যে লাস্ট কক্ষপথে দেখো সেই একটা ইলেকট্রন আছে। অর্থাৎ গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে যাও, তাদের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা শেষ থাকবে, কিন্তু তাদের যে শেষ কক্ষপথটা প্রত্যেকটা গ্রুপ মনে করো যত নিচে যাবা একটা করে নতুন কক্ষপথ তার সঙ্গে যুক্ত হবে। এখন কক্ষপথ যুক্ত হওয়ার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, কক্ষপথ যদি যুক্ত হয় তাহলে এটা আকার কিন্তু বড় হচ্ছে। যে পরিমাণ ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে, ইলেকট্রন তো বৃদ্ধি পাচ্ছে দেখো, যেহেতু এইটা থেকে এটা ইলেকট্রন কিন্তু বেড়ে গেছে, যেহেতু এর ভিতরে তোমার কে শেল এল শেলে কিন্তু আমার অষ্টক পূর্ণ করা হয়েছে। কিন্তু এখানে যে পরিমাণ আকর্ষণ বলটা কাজ করতেছে তার চেয়ে বেশি পারমাণবিক ব্যাসার্ধটা বেড়ে গেছে একটা নতুন কক্ষপথ যুক্ত হওয়ার ক্ষেত্রে, যে যার কারণে এখানে যে আকর্ষণ বলটা ইলেকট্রনের সঙ্গে প্রোটনের সেটা তুলনামূলক পর্যায়ভিত্তিক যেই ব্যাসার্ধ সেটার তুলনায় কম। অর্থাৎ এখানকার মূল বিষয়টা হচ্ছে যেহেতু কক্ষপথটা আমি অ্যাড করছি, কক্ষপথ অ্যাড করার কারণে আমার পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে গেছে। এই প্রোটনের সঙ্গে বা নিউক্লিয়াসের সঙ্গে লাস্ট কক্ষপথের যে ইলেকট্রনটা, ওই ইলেকট্রনটার আকর্ষণ আমার কিন্তু কমে যাচ্ছে, যত আকার বড় হচ্ছে তত আকর্ষণ কমে যাচ্ছে। এখন আকর্ষণ কমে গেলে কিন্তু আমার শেষ কক্ষপথে ইলেকট্রন বের করে নিয়ে আসতে বেশি কষ্ট হয় না। তাহলে এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলতে পারি যে উপর থেকে নিচে গেলে, উপর থেকে নিচে গেলে তোমার ইলেকট্রন আসক্তি কমে, ঠিক আছে, এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে বাম থেকে ডানে গেলে আকার কমার সঙ্গে সঙ্গে এদের আয়নীকরণ শক্তি বাড়ে উপর থেকে নিচে, আর উপর থেকে নিচে যাওয়ার ক্ষেত্রে এদের পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায়, আকারও বড় হয়ে যায়, এবং এদের মধ্যে আকর্ষণ বল কিন্তু কমে যায়, যার কারণে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি বলছে কেন, এটা আয়নীকরণ শক্তি, সরি, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি, ভুলে গেছে, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি কমে। তাহলে এটা গেল হচ্ছে আয়নীকরণ শক্তির প্রধান একটা বিষয়। এখন এর ক্ষেত্রে ব্যতিক্রম আছে, আমরা যে সবগুলোই যে বলছি বাম থেকে ডাইনে গেলে সবগুলোই পরপর এরকম ছোট হইতে হইতে যাবে, সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা ঘটবে না। এখানে কিন্তু অর্ধপূর্ণ ইলেকট্রন, পূর্ণ ইলেকট্রন একটা বিষয় আছে, তো আমরা এখন ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। এতক্ষণ দেখছিলাম যে আয়নীকরণ শক্তি বাম থেকে ডাইনে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে, কিন্তু সব সময় যে
এটা একেবারে 100% সঠিক সেটা কিন্তু না। এর ভিতরে দুইটা ফ্যাক্টর আছে। দেখো, স্থিতিশীল কাঠামোর একটা বিষয়, এই বিষয়টা শুধুমাত্র পর্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ বাম থেকে ডাইনে গেলে এই বিষয়টা হয়, কিন্তু গ্রুপের ক্ষেত্রে এর কোনো প্রভাব নেই, অর্থাৎ উপর থেকে নিচে গেলে এর কোনো প্রভাব থাকে না। কারণ এখানে পূর্ণ অরবিটাল অপূর্ণ অর্ধপূর্ণ অরবিটালের যে বিষয়টা, দেখো স্থিতিশীল কাঠামোর যে বিষয়টা ব্যাখ্যা করার জন্য আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পূর্ণ অরবিটাল, একটা হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল। এখন যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখি সেই মৌলটা তোমার পূর্ণ অরবিটাল বা অর্ধপূর্ণ অরবিটাল হয়, তার আয়নীকরণ শক্তি, এই দুইটার আয়নীকরণ শক্তি তুলনামূলক বেশি থাকে। ঠিক আছে, এটার ক্ষেত্রে তুলনামূলক একটু বেশি থাকে। যারা এই জিনিসটা একটু তোলার দরকার একটু তুলে নাও। এখন দেখো, আমরা আমাদের এইখান থেকে যদি কোনো কোশ্চেন দেয় যে কোনো পর্যায়ের ক্ষেত্রে, তাহলে আমাদের দ্বিতীয় পর্যায় থেকেই কোশ্চেনটা দিয়ে থাকে এই চার্টের থেকে। দেখো, আমরা দ্বিতীয় পর্যায়টা নিচ্ছি যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এটার ক্ষেত্রে আমি ইলেকট্রন বিন্যাসগুলো দেখাইছি, তোমরা ইলেকট্রন বিন্যাস অলরেডি জানো যে কিভাবে করতে হয়। লিথিয়ামের ক্ষেত্রে দেখো, এটা কিন্তু তোমার অর্ধপূর্ণ ইলেকট্রন, এখানে অর্ধপূর্ণ রয়েছে। এখানে দেখতে হবে যে শেষ কক্ষপথ কোনটা, আমার শেষ কক্ষপথে যেটা সেটা দিয়ে হিসাব। এখন প্রথমটায় যদি অর্ধপূর্ণ দিয়ে শুরু হয়, তাহলে নিচের গুলোর তুলনায় আপাতত এটা এখনো মনে করো সক্রিয় অবস্থানে আছে। সক্রিয় অবস্থানে কেন বলতেছি, এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে অর্ধপূর্ণ অরবিটালের চেয়ে পূর্ণ অরবিটাল কিন্তু আরো বেশি আয়নীকরণ শক্তি ধারণ করে। অর্থাৎ অর্ধপূর্ণ এবং এই যে অরবিটালটা হবে, এটা কিন্তু শেষ অরবিটাল হইতে হবে। শেষ অরবিটালে যদি তোমার অর্ধপূর্ণ ইলেকট্রন থাকে বা পূর্ণ ইলেকট্রন থাকে, তাদের আয়নীকরণ শক্তি বেশি। দেখো, এখানে যদি শেষ কক্ষপথটা 2s, তো 2s এ হচ্ছে দুইটা ইলেকট্রন ধারণ করতে পারে, তা আমার আছে একটা, তা এইখানে মোটামুটি সক্রিয় অবস্থানে আছে। তাহলে আমরা শুরু করি যে লিথিয়াম দিয়ে, যে এরকম চিত্র আঁকায় মনে করি এখানে প্রথমে আছে লিথিয়াম। ঠিক আছে, এটা মনে করো লিথিয়াম, লাল কালি ইউজ করি তাহলে দেখতে সুবিধা হবে। এই জায়গাটা মনে করো লিথিয়াম। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো বেরিলিয়াম। এখানে এস কিন্তু আবার পূর্ণ অরবিটাল। একটা জিনিস খেয়াল করো, এখানে এস যেটা, এটা কিন্তু আর পূর্ণ অরবিটাল, আর এই পূর্ণ অরবিটাল হওয়ার কারণে এইটার বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি লিথিয়ামের চেয়ে বেশি হবে। ঠিক আছে, এখানে দেখো, তারপরে বোরন। বোরনের ক্ষেত্রে 2p1, যেটা অর্ধপূর্ণ না পূর্ণও না, সেই জন্য এটা নিচে নেমে আসবে। লেখ চিত্রটা অবশ্যই জানা রাখবে। এখন নিচে আসবে, কিন্তু লিথিয়ামের থেকে আগেই থাকবে, কারণ লিথিয়ামের থেকে কিন্তু ডানে আছে। আমার কিন্তু এখানে শুধুমাত্র এই দুটো বিষয় দেখলে হবে না, এখন আমার কিন্তু বাম থেকে ডাইনে গেলে ইলেকট্রন তোমার আয়নীকরণ শক্তি বাড়তেছে, এটাও কিন্তু মাথায় রাখা লাগবে। এই জন্য বেরিলিয়ামের থেকে হয়তোবা বোরন কম সক্রিয় হইতে পারে, অর্থাৎ সক্রিয় বলতে এখানে যে এই স্থিতিশীল কাঠামো হইতে পারে, কিন্তু লিথিয়ামের তুলনায় বোরনের আয়নীকরণ শক্তি বেশি, সেই জন্য বোরনের অবস্থান হবে এইখানে। তারপর দেখো কি আছে, কার্বন। কার্বন অর্ধপূর্ণ না পূর্ণ না, কার্বনটাও বেড়ে যাবে, কার্বন হবে এখানে। কার্বনটাও বেরিলিয়ামের চেয়ে বড় হবে, কারণ বেরিলিয়ামের তুলনায় কিন্তু কার্বনের এখন কিন্তু ডানের দিকে আরো অগ্রসর হচ্ছে, আকার কিন্তু ছোট হচ্ছে, যার কারণে এর আয়নীকরণ শক্তি আবার বেড়ে গেছে। এইবার দেখো একটা আসছে নাইট্রোজেন। এখানে দেখো তো এটা অর্ধপূর্ণ কিনা, এখানে অর্ধপূর্ণ, কিন্তু অর্ধপূর্ণ হওয়ার কারণে এটার তুলনায় আবার এর আয়নীকরণ শক্তি আবার বেড়ে যাবে, স্থিতিশীল অবস্থায় গঠন করছে। তারপর দেখো অক্সিজেন, এটা কিন্তু তোমার
অর্ধপূর্ণ অবস্থায় নেই বা পূর্ণ অবস্থায় নেই, যার কারণে এটা আবার নিচে নেমে আসবে, কিন্তু কার্বনের থেকে বেশি আগই থাকবে। অর্থাৎ এইখানে যে জিনিসটা তোমার মনে রাখতে হবে যে দেখো যে লিথিয়াম এটা অর্ধপূর্ণ, প্রথমে এটা দিয়ে শুরু করছি, সেই জন্য এর কোনো আলাদা কোনো মাপ নাই। বেরিলিয়ামটা দেখো এটা কিন্তু পূর্ণ অবস্থায় আছে, যার কারণে লিথিয়ামের চেয়ে কিন্তু বেশি স্থিতিশীল, আর বেশি স্থিতিশীল হয় এর তোমার আয়নীকরণ শক্তি বেশি হয়ে গেছে, যার কারণে এটা উপরে গেছে। তারপরে দেখো বোরন, যেটা বোরনটা কিন্তু অর্ধপূর্ণ না পূর্ণও না, যার কারণে নিচে আসছে, কিন্তু লিথিয়ামের থেকে কিন্তু আবার আগে আছে, লিথিয়ামের থেকে আগে আছে কারণ বাম থেকে ডাইনে অগ্রসর হচ্ছে, কিন্তু বেরিলিয়ামের থেকে আবার নিচে আছে কারণ বেরিলিয়াম বেশি স্থিতিশীল। এইভাবে হিসাব করে আগাইতে হবে। অক্সিজেন গেল, এবার ফ্লোরিন, ফ্লোরিন কিন্তু পূর্ণ না অর্ধপূর্ণও না, যার কারণে কিন্তু বাম থেকে ডাইনে যেহেতু আরো গেছে ফ্লোরিন 9 নম্বর মৌল, 9 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, এটা আবার বাড়বে, এখানে আসবে ফ্লোরিন। ঠিক আছে, এখানে আসলো ফ্লোরিন। এখন দেখো লাস্ট যেটা নিয়ন, নিষ্ক্রিয় মৌল, কিন্তু দেখো তো এখানে এর পূর্ণ হয়ে গেছে না, পূর্ণ হওয়ার কারণে নিয়নটা আরো বেড়ে যাবে, নিয়ন হয়ে যাবে এইখানে। সো এখানে স্থিতিশীল কাঠামোর যে লেগটা, এই লেগটা দিয়ে কোশ্চেন দেয়, ইভেন আমাদের সময়ও দিছিল। যদি তোমার এটা তো লিথিয়াম বেরিলিয়াম মানে দ্বিতীয় পর্যায়ে দিয়ে দিয়েছি, মূলত দ্বিতীয় পর্যায় ব্যতীত অন্য কোনো পর্যায় দিয়ে কোশ্চেনটা দেয় না, শুধু একটা পর্যায় দিয়ে হিসাব করে মনে রাখলে হচ্ছে যে প্রথমে লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন ফ্লোরিন, নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন, এই এই লেগটা অবশ্যই মনে রাখতে হবে। এটা হচ্ছে গ্রুপের ক্ষেত্রে, এই পর্যায়ের ক্ষেত্রে। আর গ্রুপের ক্ষেত্রে যদি কোনো এখান থেকে কোশ্চেন আসে, গ্রুপের ক্ষেত্রে কিন্তু এই তোমার পূর্ণ অরবিটাল অর্ধপূর্ণ অরবিটালের কোনো বিষয় আসে না। সেক্ষেত্রে কি যে তোমার লেখচিত্রটা হবে এরকম, যে এইখানে তোমার লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন, অর্থাৎ তোমার আয়ন আকার যত উপর থেকে নিচে, উপর থেকে নিচে গেলে তোমার আয়নীকরণ শক্তি কমতে থাকে, এটাই বোঝায়। অর্থাৎ এইখানে যদি উপরের এই চিত্রে আমরা এখানে হচ্ছে মৌলের নাম, এখানে মৌলের নাম দিই, আর এখানে যদি আয়নীকরণ শক্তির ক্রম দিই, তাহলে লেখচিত্রটা হবে এরকম। এটা হচ্ছে গ্রুপের ক্ষেত্রে, এটা হবে পর্যায়ের ক্ষেত্রে, এটা হচ্ছে এই আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, এবং এখান থেকে যদি কোশ্চেন দেয় এটাই দেবে, যে তোমার এরকম একটা চার্ট তুলে দেবে, হয় এখানে মনে করো লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন এই চারটে তুলে দিল, বা নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন এই চারটা তুলে দিল, চারটা তুলে দিয়ে বলতে পারে যে এইগুলোর ক্ষেত্রে তোমার কোনটি স্থিতিশীল কাঠামো গ্রহণ করবে, কোনটির আয়নীকরণ শক্তি, কোনটার আয়নীকরণ শক্তি কম, কোনটার আয়নীকরণ শক্তি বেশি, ব্যাখ্যা করো। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অনেকবার আসছে। সো এই দুইটা চার্ট, এটা হচ্ছে ব্যতিক্রম, এইগুলো একটু ভালো করে মনে রাখবা। আমরা এতক্ষণ আয়নীকরণ শক্তি সম্পর্কে জানলাম, এবার ইলেকট্রন আসক্তি সম্পর্কে আমাদের একটু ডিটেল জানতে হবে। যেহেতু আয়নীকরণ শক্তি আমরা আশা করি বুঝে গেছি, ইলেকট্রন আসক্তিতে আমাদের অত বেশি সময় লাগবে না। আয়নীকরণ শক্তির যে টপিকগুলোর আমরা যে বেসিকটা নিয়ে কাজ করছি, আয়নীকরণ তোমার ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও সে একই নিয়েই কাজ করব। যে সংজ্ঞাটা দেখো, যে এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ছিল কিন্তু যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, আর এটার ক্ষেত্রে কিন্তু যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। এখন শক্তি যেহেতু নির্গত হচ্ছে, অবশ্যই এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়া, এটা মার্ক করে রেখো, এমসিকিউতে আসতে পারে। এখন এখানের নিয়ামকের যে বিষয়গুলো আছে, একই বিষয় যে একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে বাড়ে, এখন এর কারণটা কি, এটা আয়নীকরণ শক্তির সঙ্গে অনেকটা মিল আছে, শুধু একটু জেনে রাখো যে এখানে কি হবে, যে বাম থেকে ডাইনে গেলে আকার ছোট হচ্ছে, আকার ছোট হলে পারমাণবিক ব্যাসার্ধ তো অবশ্যই কমে যাচ্ছে ওইখানে। এখন ব্যাসার্ধ কমলে প্রোটনের সঙ্গে ইলেকট্রনের যে আকর্ষণটা এখানে কিন্তু অনেকটা বেড়ে যায়, যার কারণে ও ইলেকট্রন ত্যাগ করতেও যে পরিমাণ ওর শক্তির প্রয়োজন হয়, আর ওর ইলেকট্রন গ্রহণ করতেও ঠিক সেই পরিমাণ শক্তি ব্যয় করা লাগে।
অর্থাৎ আকাশ যখন ছোট থাকতেছে, ওদের ইলেকট্রন আর হচ্ছে ওদের নিউক্লিয়াস অর্থাৎ প্রোটনের মধ্যে যে আকর্ষণ বলটা যত স্ট্রং থাকবে, তত ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে ওদের কষ্ট হবে। যার কারণে একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে এর ইলেকট্রন আসক্তি বাড়ে। একইভাবে আয়নীকরণ শক্তিও কিন্তু বাড়ছিল। তড়িৎ ঋণাত্মকতার সময় আলোচনা করব, ওইটার ক্ষেত্রেও একই বিষয়, তোমার বাম থেকে টেনে গেলে বাড়ে। এখন সবগুলো ক্ষেত্রেও যেহেতু একই ব্যাখ্যা, যদি এইখানেও ওই একই টাইপের কোয়েশ্চেন চাই, শুধু একটাই চেঞ্জ আসবে যে ওইখানে ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তির ওর প্রয়োজন, সেই পরিমাণ সেই মানে যে শক্তিটা প্রয়োজন সেটার মান অনেক বেশি। আবার একটা ইলেকট্রন গ্রহণ করাইতে যে পরিমাণ শক্তি নির্গত করা লাগবে সেটাও অনেক বেশি, শুধু এইখানে একটু পার্থক্য, কিন্তু মেইন কথাটা এক। সো এটি তাপ উৎপাদী বিক্রিয়া, পর্যায়ে বাম থেকে ডাইনে গেলে বাড়ে বা আর উপর থেকে নিচে গেলে কমে, যেহেতু প্রত্যেকটার সঙ্গে তোমার একটা করে নতুন পর্যায় যুক্ত হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে, আর তাদের ইলেকট্রনের আর প্রোটনের মধ্যে মানে আকর্ষণটাও কমে গেলে তোমার ইলেকট্রন ত্যাগ করতেও সুবিধা হবে, ইলেকট্রন গ্রহণ করতেও সুবিধা হবে। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ, শুধু এই দুইটা কথা চেঞ্জ করে দিলেই দুইটার অ্যান্সার একইভাবে লেখা যাবে। সো এই দুইটা একটু মনে রাখবা। আর এরও যে বিষয়টা আছে, এরও কিন্তু স্থিতিশীলতার প্রভাব আছে, সেটা হচ্ছে পর্যায়ের উপরে। কিন্তু আমরা আয়নীকরণ শক্তি যেটা দেখলাম সেটার থেকে একটু বিপরীত। আমরা আয়নীকরণ শক্তিতে কি দেখছিলাম, যে অর্ধপূর্ণ পূর্ণ ইলেকট্রন থাকলে অরবিটালে তাদের আয়নীকরণ শক্তি কিন্তু তুলনামূলক বেশি ছিল। এইটার ক্ষেত্রে স্থিতিশীল অবস্থায় থাকলে, মানে অর্থাৎ পূর্ণ অর্ধপূর্ণ অবস্থায় থাকলে পূর্ববর্তীর তুলনায় তোমার ইলেকট্রন আসক্তি কিন্তু কমে যাচ্ছে। আগেরটার ছিল পূর্ববর্তী তুলনায় ইলেকট্রন আয়নীকরণ শক্তি বেড়ে যায়, তখন কিন্তু লেখ চিত্রটা আমি দেখিয়েছিলাম উপরের দিকে যাচ্ছিল, নিচ থেকে উপরের দিকে। আর এটা দেখো উপর থেকে কিন্তু নিচের দিকে যাচ্ছে, যেখানে স্থিতিশীল অবস্থা, বেরিলিয়াম স্থিতিশীল অবস্থা ছিল নিচে গেছে, নাইট্রোজেন স্থিতিশীল অবস্থা ছিল নিচে গেছে। এটা হবে নিয়ন, নাইট্রোজেন লিখে গেছে কেন, এটা হবে নিয়ন, এটাও স্থিতিশীল অবস্থা, এটাও নিচে গেছে। এটাই হচ্ছে শুধু চিত্র পার্থক্য, এছাড়া এখানে আর পার্থক্য নেই। এখানে আর একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে, ওই কোয়েশ্চেনটা আমি এখন দেখাবো তোমাদের। এখানে যে কোয়েশ্চেনটা ছিল যে এখানে সবচেয়ে কমন কোয়েশ্চেন, ক্লোরিন কেন ফ্লোরিনের তুলনায় বেশি তোমার ইলেকট্রন আসক্তি সম্পন্ন, এই কোয়েশ্চেনটা বহুতবার আসছে। এখন এই কোয়েশ্চেনটা আমরা 9 10 অ্যান্সার করে আসছি, ইভেন এখন কালেও এই কোয়েশ্চেনটা আসে যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি তোমার ফ্লোরিনের থেকে বেশি কেন, কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু ফ্লোরিন যেহেতু উপরের দিকে, নিচের থেকে যদি উপরের দিকে যায় তাহলে তো সম্পর্কটা উল্টে যায়, অর্থাৎ উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা সবগুলোই কমে। তাহলে ফ্লোরিনের নিচে আছে ক্লোরিন, তাহলে তো ক্লোরিনের হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি কমার কথা। আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কিন্তু এটার বিষয় না, এই কোয়েশ্চেনটা শুধুমাত্র আসে কিন্তু ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। আর বাকি দুইটার ক্ষেত্রে আগের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক দিয়ে হিসাব করতে হয়। সো কোয়েশ্চেনটা হচ্ছে যে ক্লোরিনের এর ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের তুলনায় বেশি কেন। এটা মনে করো ক্ষয়ের জন্য হটকেক কোয়েশ্চেন, এর অংশ তোমরা অনেকেই জানো, তো আমি আর একবার বলে দিচ্ছি যে তুমি যদি এর পারমাণবিক আকারটা যদি একটু বিশ্লেষণ করো, ক্লোরিনের ক্ষেত্রে আর ফ্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিনের ক্ষেত্রে কি ছিল দেখো, এটা হচ্ছে ফ্লোরিন ধরো আগে, হ্যাঁ, 2 আর এখানে 1 2 3 4 5 6 7, দেখো এইখানে এটা হচ্ছে ফ্লোরিন। আর ক্লোরিনের ক্ষেত্রে এইখানে 2টা, এখানে 8টা, এখানে হবে 7টা। দেখো
এইখানে তোমার ফ্লোরিন যেটা, এর শেষ কক্ষপথেও 7টা আছে, এর শেষ কক্ষপথেও 7টা আছে। কিন্তু আমি আয়নীকরণ শক্তি যখন ব্যাখ্যা করেছিলাম তখন কিন্তু একটা কথা বলছিলাম যে তোমার শেষ কক্ষপথের সংখ্যা যখন অ্যাড হবে, যখন কোনো মৌলের একটা গ্রুপের শেষ কক্ষপথে যখন একটা করে কক্ষপথ যুক্ত হয়, তখন কিন্তু ইলেকট্রনের সঙ্গে প্রোটনের সম্পর্ক যতই মানে স্ট্রং থাকুক না কেন, যতই আকর্ষণ বেশি থাকুক না কেন, তোমার যখন একটা কক্ষপথ যুক্ত হবে তখন কিন্তু ওদের আকারটা বেড়ে যায়। যার কারণে ইলেকট্রনের সঙ্গে প্রোটনের সঙ্গে তোমার শেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণটা কিন্তু তুলনামূলক একটু দুর্বল হয়। কিন্তু এইখানে দেখো ফ্লোরিনের ক্ষেত্রে যে প্রোটন আছে, এই প্রোটনের সঙ্গে বা নিউক্লিয়াসের সঙ্গে শেষ কক্ষপথের যেই ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন গুলোর মূলত আকর্ষণ কিন্তু তুলনামূলক বেশি ক্লোরিনের তুলনায়। কেন? এর কিন্তু শেষ কক্ষপথটা এর প্রোটনের আরো কাছে, আর এর শেষ কক্ষপথটা এই প্রোটনের থেকে কিন্তু তুলনামূলক দূরে। যার কারণে এইখানে কিন্তু আকর্ষণটা একটু বেশি। আর এইখানে যে আকর্ষণটা বেশি হওয়ার কারণে এইখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব ঘটে। অর্থাৎ প্রোটনের সঙ্গে, এখানে প্রোটন রয়েছে, হ্যাঁ, পিতে প্রোটন বোঝাচ্ছি, এখানে প্রোটন, এই প্রোটনের চারিপাশে ইলেকট্রন মেঘের ঘনত্ব এত বেশি হয় যে বাইরে থেকে আর একটা ইলেকট্রন গ্রহণ করার মতন ক্যাপাবিলিটি তোমার ফ্লোরিনের থাকে না। যার কারণে এর এই ইলেকট্রনটা শেষ কক্ষপথে ইলেকট্রন যদি আমার অ্যাড করতে হয় ফ্লোরিনের তুলনায়, ক্লোরিন যেটা, ক্লোরিন আমি কিন্তু সহজে অ্যাড করতে পারতেছি। যার কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কিন্তু বেশি। একটা জিনিস দেখো যে এটার অ্যান্সার এভাবে সিম্পল ভাবে দিতে হবে, বেশি জড়ানোর দরকার নেই। কোয়েশ্চেনের অ্যান্সারটা তুমি শুধু এইভাবে মনে রাখো যে ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ায় ইলেকট্রন প্রবেশে ক্লোরিন অগ্রাধিকার পায়। কারণ ইলেকট্রনের শেষ কক্ষপথ থাকার কারণে এর ইলেকট্রন মেঘের যে ঘনত্বটা সেটা কিন্তু ফ্লোরিনের তুলনায় ক্লোরিনে কিন্তু কম থাকে। আর এই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের তুলনায় বেশি হয়। এটা হচ্ছে এর অ্যান্সার। আগে যে বিষয়গুলো দেখালাম ওইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়, ওইগুলো যদি তুমি বুঝে লিখতে যাও আর একটু বড় হবে। কিন্তু তোমার তো এখন শুধু অ্যান্সার করার দরকার, তুমি অ্যান্সার এটাই লিখবে যে ফ্লোরিনের তুলনায় ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব ক্লোরিনের তুলনায় বেশি হয়, ইলেকট্রন প্রবেশে ক্লোরিন অগ্রাধিকার বেশি পাই। কারণ ক্লোরিনের ইলেকট্রন ঘনত্ব ফ্লোরিনের তুলনায় অনেক কম, যার কারণে ইলেকট্রন সহজেই ওইখানে প্রবেশ করতে পারে। এই জন্য ক্লোরিনের তোমার ইলেকট্রন আসক্তি বেশি। ঠিক আছে, এটাই হচ্ছে এর বিষয় গেল। এখন আমরা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করব। আমরা ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তি দেখে ফেলছি। আমরা এখন তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করব। এখান থেকে বেশি তেমন কোশ্চেন আসে না, যতটুকু প্রয়োজন জানা ততটুকু আমরা এখানে দেখে নিই। যে তড়িৎ ঋণাত্মকতা কি, যে সংজ্ঞাটা অবশ্যই জানতে হবে। সংজ্ঞা কিন্তু কোনোটাই বাদ দিবা না, সংজ্ঞা অবশ্যই সবগুলো দেখে যাবা। সংজ্ঞা কখন কোনটা আসবে তার কোনো গ্যারান্টি নেই। সমজীব বন্ধনে আবদ্ধ মৌলদ্বয়ের মধ্যে পরস্পরের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার প্রবণতাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ তোমরা তো আয়নীকরণ শক্তি, সমজীবী আয়নীকরণ বন্ধন, সমজীবী বন্ধন, ধাতব বন্ধন, এগুলো তো তোমরা অনেক ছোটবেলা থেকে পড়ে আসছো। তোমরা জানো যে কোনগুলো আয়নীকরণ হয়। সব একটা ধাতু অধাতুর মধ্যে আয়নীকরণ, ধাতু আর ধাতুর মধ্যে ধাতব, দুইটা অধাতু মিলে হয় একটা সমজীবী বন্ধন গঠন করে। তারপরে এখানে দেখো যে এখানে আমি কতগুলো উদাহরণ দিয়েছি যে একটা হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু, এখানে হচ্ছে মনে করো তোমার হাইড্রক্সিল আয়ন বা যেটি তুমি মনে করো না কেন, এখানে এই তিনটে কিন্তু সমজীবী বন্ধনে আবদ্ধ আছে। এখন সমজীবী বন্ধনে আবদ্ধ যেহেতু রয়েছে, তুমি একটু দেখো যে এখানে
তড়িৎ ঋণাত্মকতার কিন্তু মান আছে, তড়িৎ ঋণাত্মকতার মান যার বেশি সে কিন্তু ইলেকট্রনটা নিজের দিকে আকর্ষণ করতে পারে। আমাদের সংজ্ঞায় কি ছিল যে শেয়ার কিন্তু ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ যার তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকবে সেই ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করতে পারবে। এখন আমাদের তো অনেকগুলো মৌল আছে, আমাদের তো সবগুলো তড়িৎ ঋণাত্মকতা মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব না। আমি কতগুলো তড়িৎ ঋণাত্মকতার জন্য কতগুলো মৌল আমি দেখাই দিছি, এই কটা আমাদের জানলেই না। এখন দেখো এইখানে তোমরা বুঝতে পারতো যে এটা হাইড্রোজেন অণু, এখানে দুইটা হাইড্রোজেনের মধ্যেই সমযোজী বন্ধন গঠন হয়েছে। এখন এদের দুইটারই তো তড়িৎ ঋণাত্মকতা এক, যার কারণে এখানে কিন্তু ইলেকট্রন কেউ নিজের দিকে শেয়ার করতেছে না, অর্থাৎ নিউট্রাল অবস্থায় আছে, মানে কেউ নিজের দিকে টান দিচ্ছে না ইলেকট্রন। এটা একটা অক্সিজেনের অণু, এটার ক্ষেত্রেও দেখো দুইটারই সমান 3.5 3.5, যার কারণে এটা কিন্তু নিজের দিকে কেন ইলেকট্রন টান দিচ্ছে না। এটার ক্ষেত্রে দেখো হাইড্রোজেন অক্সিজেন, এটা কিন্তু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার কারণে এইখানকার যে ইলেকট্রনটা রয়েছে শেয়ারকৃত ইলেকট্রন, অক্সিজেন কিন্তু শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে টান দিচ্ছে, যার কারণে এটা নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যায় পজিটিভ, আর হাইড্রোজেন হয়ে যায় পজিটিভ চার্জ যুক্ত। এই বা এই 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 একটা কারণেই কিন্তু হাইড্রোজেন বন্ধনটা গঠন হয়। আমি যখন হাইড্রোজেন, আমি তো সব বন্ধন দেখাবো না, তোমাদের হাইড্রোজেন বন্ধনটা একটু দেখাইতে পারি। ওই হাইড্রোজেন বন্ধন গঠন করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখানে একটু দেখাই দিই যে তড়িৎ ঋণাত্মকতা যদি না থাকতো তাহলে কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন হতো না। হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে কি হয় দেখো, হাইড্রোজেন বন্ধনের সবচেয়ে প্রকৃত উদাহরণ হচ্ছে পানি। এখন পানি দেখবা তোমার হচ্ছে জটিল অবস্থায় থাকা, জটিল অবস্থায় থাকা বলতে ওরা কিন্তু যে তরল একে অপরের সাথে সংযুক্ত অবস্থায়, তাহলে তরলের একটা অণু থেকে হাইড্রোজেনের যে একটা অণু থেকে তাহলে এই জলরাশিরা সৃষ্টি হচ্ছে কিভাবে, একটা পানিটা কিভাবে তৈরি হচ্ছে, সেটার মূল কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এখন হাইড্রোজেন বন্ধন আমি আর পরে তাইলে দেখাবো না, এখানে হাইড্রোজেন বন্ধনের কিছু বিশেষ তথ্য আমি দিয়ে দিচ্ছি। হাইড্রোজেন বন্ধনের সঙ্গে সাধারণত তিনটা মৌল যুক্ত হইতে পারে, হাইড্রোজেনের সঙ্গে তিনটা মৌল যুক্ত হতে পারে, সেটা হচ্ছে কি নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এই তিনটার সঙ্গে হাইড্রোজেন তোমার হাইড্রোজেন বন্ধন গঠন করে। এখন এটা বন্ধনটা গঠন করতেছে কিভাবে, তার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে পানি দিয়ে। এবং তোমাদের যদি কোনো কোশ্চেন আসে যে কিভাবে হাইড্রোজেন বন্ধন গঠন করে, সেটা হচ্ছে পানির উদাহরণই থাকবে। তাহলে দেখো, তাহলে অক্সিজেন থাকবে, অক্সিজেনের সঙ্গে দুইটা হাইড্রোজেন সমযোজী অবস্থায় অবস্থান করবে। এখন এর তো চারটা ইলেকট্রন মুক্ত জোড় অবস্থায় থাকে। এখন তোমার দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রনের সঙ্গে সমযোজী অবস্থায় রয়েছে, কিন্তু এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকায় এ করবে কি, এইখানকার যে ইলেকট্রনটা আছে এ কিন্তু এদিকে টেনে নেবে, এইখানকার যে ইলেকট্রনটা আছে এ কিন্তু এর দিকে টেনে নেবে, যার কারণে এ সামগ্রিকভাবে নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যাচ্ছে। আর হাইড্রোজেন দুটো কি হচ্ছে পজিটিভ চার্জ। এখন একটা মৌলের গঠন যখন আমি করতেছি তখন এই মৌল তো এই চার্জ যুক্ত অবস্থায় থাকতে পারে না, তাকে তো অবশ্যই নিউট্রাল অবস্থায় হইতে হবে, তাকে অবশ্যই একটা স্বাভাবিক অবস্থায় আসতে হবে। তা ও তখন কি করবে, অপর কোনো একটা পানির অণু থাকবে, অপর কোনো পানির অণু, অপর কোনো পানির অণুর অক্সিজেন যেটা থাকবে, ওই অক্সিজেনের আরো দুইটা মুক্ত জোড় ইলেকট্রন ছিল না, ওইখান থেকে একটা ইলেকট্রন টান দেবে, এইখান থেকে ইলেকট্রন টান দিয়ে এই হাইড্রোজেন এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে। এর সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত ছিল, এর সঙ্গে দুইটা হাইড্রোজেন যুক্ত ছিল, এ হয়তো বা অন্য কোনো অক্সিজেনের সঙ্গে টান দেবে। অর্থাৎ এইখানকার যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা তার পজিটিভ চার্জটা প্রশমিত করার জন্য অপর কোনো অক্সিজেন থেকে ইলেকট্রন, মানে অপর একটা অক্সিজেনের সঙ্গে ইলেকট্রন শেয়ার করবে, শেয়ারের মাধ্যমে তোমার সমযোজী বন্ধন গঠন করবে। আর এই সমযোজী বন্ধন গঠন করার মাধ্যমে পানির অণু গঠন করবে। এটাই হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তো হাইড্রোজেন বন্ধন থেকে কোশ্চেন দিলে এই একটা কোশ্চেনই দিতে পারে, তো এখানেই দেখিয়ে দিলাম, আর পরে আলাদা করে দেখাবো না, সেহেতু এখানকার টপিকটা এখানেই শেষ হচ্ছে হাইড্রোজেন বন্ধনে। কারণ আয়নীকরণ বন্ধন, তারপরে হচ্ছে সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, এগুলো তোমরা অনেক আগে থেকে জেনে আসতেছো। এখন দেখো এখানে আমি যে জিনিসটা জানাইতে চাচ্ছিলাম যে এখানে করে এমসিকিউ টপিক আছে যে তড়িৎ ঋণাত্মকতার মান আবিষ্কার করে কে, বিজ্ঞানী পলিং, এবং এই বিজ্ঞানী পলিং এর নাম অনুসরণ করে যে তড়িৎ ঋণাত্মকতার যে স্কেলটা মান সেইগুলোকে বলা হয় পলিং স্কেল। এবং এই পলিং স্কেল অনুসারে কতগুলো মান আছে যে সেগুলো দেখো, হাইড্রোজেনেরটা অবশ্যই জানা লাগবে, হাইড্রোজেন আর ফসফরাস মনে রাখা সহজ হবে, এইচপি ল্যাপটপ 2.1। এখন এই হাইড্রোজেন এবং ফসফরাস এদের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1। ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক পদার্থ, পদার্থ বলছি কেন, মৌল।
ক্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক এবং এর মান হবে 4। ক্লোরিনের কত 3, ব্রোমিনের হচ্ছে 2.8, আয়োডিনের 2.5 বা 3, অনেক জায়গায় 2.5, অনেক জায়গায় 2.3 বলা হয়েছে, ঠিক আছে। অক্সিজেনের হচ্ছে ফ্লোরিন 3, অক্সিজেনের হচ্ছে 3, সম্ভবত 3, দাও শিওর হইন। হ্যাঁ, অক্সিজেনের হচ্ছে সরি অক্সিজেনের হচ্ছে 3.5, অক্সিজেনের হচ্ছে 3.5, আর ফ্লোরিন যেটা, ফ্লোরিন তো 4, নাইট্রোজেনের হচ্ছে 3, নাইট্রোজেনটাও জানিয়ে রাখতে পারো, নাইট্রোজেনটা 3। হ্যাঁ, এর একটা টেকনিক আছে যে তোমার লিথিয়াম থেকে শুরু করলে একের সঙ্গে 1.5 যোগ করে হিসাব করতে হয়। এখন তোমাদের তো সবগুলো জানার দরকার নেই, সেজন্য আমি টেকনিকটা দেখালাম না, তোমরা এই কটা মনে রাখো, এই কটা দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। সালফার, সালফারের হচ্ছে 2.5, সালফারের হচ্ছে 2.5, আর নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে নিষ্ক্রিয় গ্যাসের হচ্ছে 0। এই কটা মনে রাখো, এই কটা মনে রাখলেই হবে। এছাড়া তড়িৎ ঋণাত্মকতা থেকে আর কোনো কোশ্চেন আসে না। তড়িৎ ঋণাত্মকতার টপিকটাও শেষ হলো। চলে আসলাম এই অধ্যায়ের একটা টপ মোস্ট এমসিকিউ রিলেটেড কোয়েশ্চেন, প্লাস কখতাও আসতে পারে। এখন দেখো যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যে মৌলের অক্সাইড সমূহ, মৌলের অক্সাইড সমূহ কি কি আছে, যে ধাতব অক্সাইড আছে, অধাতব অক্সাইড আছে, উভধর্মী অক্সাইড আছে, পার অক্সাইড আছে, সাব অক্সাইড আছে, তারপর পলি অক্সাইড, সুপার অক্সাইড, মিশ্র অক্সাইড, সব ধরনের অক্সাইডই আছে। কারণ আমাদের তো এখন সময় নেই যে কোনগুলো কি আলাদা আলাদা ভাবে ডিটেলস পড়া, আমরা শুধু মুখস্থ করবো যে কোনগুলো কি অক্সাইড। দেখো, ধাতব অক্সাইড এই ধর্মটা একটু জেনে রাখো, যে ধাতব অক্সাইড হয় ক্ষারীয়, অধাতব অক্সাইড হয় অম্লীয়, ঠিক আছে। আচ্ছা, এই দুটো বৈশিষ্ট্য জেনে রাখলে এটা এমসিকিউ থেকে আসতে পারে। আচ্ছা, প্রথমে আমরা দেখবো যে ধাতব অক্সাইড কোনগুলো। ধাতব অক্সাইড কোনগুলো, যে তোমার পর্যায় সারণীর প্রথম গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপ যেটা আছে ওর সঙ্গে যতগুলো অক্সাইড আসে সেগুলোই হয়। উদাহরণ হিসেবে আমি কি দিতে পারি, যে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, তারপরে হচ্ছে তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে সিলিকন অক্সাইড, আর উদাহরণ আছে। অর্থাৎ দেখবা যে যেগুলো ধাতু, তোমার ধাতুর সঙ্গে যে অক্সাইড গুলো আছে, সালফার, নাইট্রোজেন, সরি এখানে একটা তোমার ভুল হয়েছে, আমরা ধাতব অক্সাইড না, এটা আমরা হচ্ছে যে ধাতব তো অক্সাইড ঠিক আছে, কিন্তু এটা হবে তোমার এটা তো অধাতু, সরি এটা অধাতু না, অধাতু অম্লীয়। আমি এখানে তোমাদের ব্যাখ্যা করতে যাচ্ছি অম্লীয় অক্সাইড কোনগুলো, ঠিক আছে, বলেছি সরি, অম্লীয় অক্সাইড, আর এটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড, পরে দেখাচ্ছি। অম্লীয় অক্সাইড যেগুলো আমি এতক্ষণ যেগুলো উদাহরণ দেখালাম সেগুলো হচ্ছে অম্লীয় অক্সাইড। এখানে দেখো যে সালফার, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সিলিকন অক্সাইড, এই যে সালফার, সালফারেশন, নাইট্রোজেন, সিলিকন, এই যেগুলো আছে, তারপরে ফসফরাস, পেন্টা অক্সাইড, P2O5, এই যে মৌলগুলো আছে এগুলো কিন্তু সব তোমার অধাতু, আর অধাতুর সঙ্গে যখন অক্সাইড যুক্ত হয়েছে সেগুলো হয়ে গেছে অম্লীয়, ঠিক আছে। আর এখন ক্ষারীয় অক্সাইড যেগুলো আছে সেগুলো ধাতুর সঙ্গে যুক্ত হবে, যেমন নাইট্রোজেন সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম ডাইঅক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO। তারপরে আরো উদাহরণ আছে হচ্ছে, এগুলো উদাহরণ জানলেই হবে, আর করা লাগবে না। আমার কাছে যে আমার যে নোটটা আছে সেখান থেকে তোমাদের তুলে দিচ্ছি, কারণ আমি আমার অ্যাডমিশন লাইফে হোক এই নোটটা দেখেই কাজ মানে পড়াটা আগ্রহ নিয়ে গেছিলাম। সো এই আমার যে নোটটা আছে সেই নোটে আমরা এই কটা উদাহরণই তুলে রাখছি, কারণ এর বাইরে সেরকম কোনো উদাহরণ আসে না। অম্লীয়র জন্য আমরা এই কটা দেখবো, ক্ষারীয়র জন্য দেখবো। তাছাড়া তুমি তো কোনগুলো ধাতু অধাতু এগুলো তো বুঝতে পারো, তাই না? যদি দেখো যে ধাতু, যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যে শব্দটা আছে যে সকল পদার্থের পিছনে, সেগুলোই তো তোমার ধাতু হয়। আর ধাতুর সঙ্গে অক্সাইড থাকলে ক্ষারীয়, এই জন্যই তো আমি প্রথমে লিখে নিয়েছি ধাতব অক্সাইড ক্ষারীয় হবে, অধাতব অক্সাইড অম্লীয় হবে। তাহলে দেখো যে সবগুলো ধাতুর সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হচ্ছে তখন কিন্তু এটা ক্ষারীয় অক্সাইড হচ্ছে। যখন আমি যতগুলো অধাতু আছে অধাতুর সঙ্গে যখন অক্সিজেন যুক্ত করতেছি তখন কিন্তু এটা অম্লীয় অক্সাইড হচ্ছে। এই দুটো গেল তোমার অম্লীয় অক্সাইড আর ক্ষারীয় অক্সাইড। তো তোমরা যারা পর্যায় সারণীর প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপের মৌলগুলো সম্পূর্ণ মুখস্থ করে ফেলছো তাদের জন্য আর অসুবিধা হবে না, কারণ যদি কোনো ধাতব অক্সাইড দেয়
প্রথম গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপের মৌলগুলোর অক্সিজেনই দেয়। আর ওই উদাহরণগুলো মনে থাকলে তোমার ধাতু কোনগুলো অধাতু কোনগুলো এগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে। অর্থাৎ এস ব্লকের মৌল যেগুলো আছে সেগুলো সাধারণত ধাতু, পি ব্লকে যে মৌলগুলো আছে সেগুলো অধাতু হয়ে থাকে। তারপরে আমরা দেখবো এখন আছে নিরপেক্ষ মৌল, নিরপেক্ষ অক্সাইড। নিরপেক্ষ কিগুলো? নিরপেক্ষ তো মনে রাখার একটা সহজ উপায় আছে। নিরপেক্ষ মনে রাখার উপায় হচ্ছে কোনো পানি নেই। এখন কোনো পানি নেই, এখানে কি কি বোঝাচ্ছে? কোনোতের প্রথমে কোনো যেটা আছে কো, তারপরে নো আছে না, এই নোতে হচ্ছে নাইট্রিক অক্সাইড, তারপর হচ্ছে নেই যেটা নাইট্রাস অক্সাইড, আর পানি তো জানো পানি। এই চারটা কো নো, এখানে কার্বন মনোক্সাইড, হ্যাঁ কার্বন মনোক্সাইড ঠিক আছে। তারপরে এইটা
আমাদের আজকে এই অধ্যায়ের দ্বিতীয় পাঠের ক্লাসের সেই অংশ চলে আসছি। আমি বলেছিলাম যে এই অধ্যায়ের ক, খ, গ রিলেটেড কিছু তথ্য দেবো। ক গুলো তো তোমরা জানোই যে বিভিন্ন ধরনের সংজ্ঞা, যতগুলো সংজ্ঞা আছে সবগুলোই ক রিলেটেড, ঠিক আছে। আমরা এস আর পি এর থেকে কিছু খ আর গ রিলেটেড কোশ্চেন দেখি। আমি এখানে সবগুলো অ্যান্সার দিব না, কিছু কোশ্চেন তোমাদেরকে বলে দেবো যে কোনগুলো তোমরা একটু টেস্ট পেপার থেকে দেখে নিবে। প্রত্যেকটা টেস্ট পেপারে কোশ্চেন গুলো, বিশেষ করে যদি তোমরা পাঞ্জেরি পড়ো বা রয়্যালের গাইড, যেটাই টেস্ট পেপার তোমরা পড়ো না কেন, সেখানে দেখবা ক খ আলাদাভাবে একটা পোর্শনে দিয়ে আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। কারণ একটা ক্লাসে তো সব দেখানো সম্ভব না, তাও আমি পাশে পাশে ব্যাখ্যা করে দেবো কি কারণে এই কাজগুলো হচ্ছে। তোমরা একটু দেখো যে এস গ্রুপ যেটা, এস ব্লক যেটা, এস ব্লকের থেকে আমরা সাধারণত খ রিলেটেড যে দুইটা কোশ্চেন পাই, সেটা হচ্ছে একটা হচ্ছে কেরোসিনে সোডিয়ামে সংরক্ষণ করা হয় কেন। এটা অনেকেই জানো। ছোট করে শুধু বলে দিই যে সোডিয়াম অনেক সক্রিয় ধাতু। এই সক্রিয়তার কারণে মূলত এটা যদি বায়ুর অক্সিজেনের সঙ্গে রাখা হয় তাহলে তোমার সহজে বিক্রিয়া ঘটাইতে পারে। এখন সেটা তো বায়ু, মানে খালি বায়ুতে রাখলেও তো তোমার বিক্রিয়া সংগঠিত করতেছে। আবার যদি তুমি ডিরেক্ট পানিতে যদি সোডিয়ামকে সংরক্ষণ করতে যাও, সেখানেও কিন্তু অক্সিজেনের উপস্থিতি আছে, যার কারণে সেখানেও কিন্তু যদি তোমরা দেখো সোডিয়ামকে পানিতে রাখা হয় তাহলে কিন্তু বিস্ফোরণ ঘটে। এই জন্য সোডিয়ামকে এমন জায়গায় সংরক্ষণ করতে হবে যেখানে সোডিয়াম থেকে কম সক্রিয় ধাতু রাখা যায়। মানে কম সক্রিয় ধাতুর মধ্যে বা কম সক্রিয় কোনো পদার্থের মধ্যে যদি আমি সোডিয়ামকে রাখতে পারি, তাহলে আমরা ওই সোডিয়ামকে সংরক্ষণ করতে পারি। তো কেরোসিন হচ্ছে মূলত সোডিয়াম থেকে কম সক্রিয়, এই জন্য কেরোসিনে সোডিয়ামকে সংরক্ষণ করা যায়। আর হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন, এটা আরো সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো, তোমরা টেস্ট পেপারে দেখে নেবা। 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে এস ব্লককে প্রতিনিধিত্বকারী ব্লক বলা হয় কেন। পি ব্লককেও কিন্তু প্রতিনিধিত্বকারী ব্লক বলা হয়। এর প্রধান কারণটা হচ্ছে এস ব্লক এবং পি ব্লকে যে মৌলগুলো আছে, এই বেশিরভাগ মৌলগুলোই কিন্তু বিভিন্ন ধর্মের উপর নির্ভর করে। কারণ এস ব্লক দেখো, এস ব্লকটা কিন্তু তোমার ক্ষার এবং মৃৎ ক্ষার দুইটা আলাদা ধর্মের মৌলকে প্রতিনিধিত্ব করতেছে। পি ব্লক দেখো, পি ব্লকের মধ্যে তোমার নিক্টোজেন আছে, চালকোজেন আছে, হ্যালোজেন আছে, নিষ্ক্রিয় গ্যাস আছে, তারপরে কি বলে অপধাতু আছে, উপধাতু আছে। এই যে ধর্মগুলো, এই ধর্মগুলোকেও কিন্তু পি ব্লকের মৌলগুলো কিন্তু প্রতিনিধিত্ব করতেছে। যার কারণে এস ব্লক পি ব্লককে দুইটাকেই কিন্তু প্রতিনিধিত্বকারী ব্লক বলা হয়। এখন এখানে আমি শুধু এস দিছি, পি এর ক্ষেত্রেও কিন্তু একই কোশ্চেন আসতে হবে, পি ব্লককে কেন প্রতিনিধিত্বকারী ব্লক বলা হয়, এভাবে তুমি ব্যাখ্যা দিবা। টেস্ট পেপার আরো সুন্দর করে ব্যাখ্যাটা দিয়ে আছে, এখানে দেখে নিও। পি ব্লকের ক্ষেত্রে সিকিউ এর যে কোশ্চেন গুলো দেখো, এখান থেকে কি কি দিছি। অ্যালুমিনিয়ামের উভধর্মিতা ব্যাখ্যা করো। অ্যালুমিনিয়ামের উভধর্মিতা ব্যাখ্যা করা সহজ, যেটা যে অ্যালুমিনিয়াম অবশ্যই একটা উভধর্মী পদার্থ। কারণ অ্যালুমিনিয়াম উভধর্মী পদার্থ আমরা কিভাবে জানছিলাম, যে জানি ইন্ডিয়া গেলে তুমি সোনা পাবো আমি বলে দিলাম, ওই যে আমিতে কিন্তু অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, হ্যাঁ, এইটা তুমি একবার একটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাবা, আর একবার তুমি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করাবা, দেখবা দুইটার ক্ষেত্রে লবণ আসছে। একটার ক্ষেত্রে আসবে AlCl3 আর পানি, আর একটার ক্ষেত্রে আসবে NaAlO2, এটাও কিন্তু একটা লবণ, আর এর সঙ্গে পানি উৎপন্ন হবে। দেখবা দুইটার ক্ষেত্রেই অ্যালুমিনিয়াম, একবার অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা, এটা একবার তুমি অম্লের সঙ্গে বিক্রিয়া করাইছো, অ্যাসিডের সঙ্গে, একবার তুমি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করাইছো, তাহলে দুইবারই যদি আমার লবণ আর পানি উৎপন্ন হয়, তাহলে আমার বুঝতে হবে অ্যালুমিনিয়াম অ্যাসিড ভাবেও কাজ করতে পারে, অ্যালুমিনিয়াম ক্ষার হিসেবেও কাজ করতে পারে। এইভাবে তুমি বিক্রিয়াটা দিবা, এই বিক্রিয়াটাই দিবা। বিক্রিয়াটা আমি এখানে সুন্দরভাবে দেখাইনি, এখানে তুমি একটু দেখে রাখো। প্রথমটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় AlCl3 আর পানি উৎপন্ন হবে। আর অ্যালুমিনিয়াম টেট্রাঅক্সাইডের সঙ্গে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাই, তাহলেই তৈরি হবে সোডিয়াম অ্যালুমিনেট Na সোডিয়াম Al O2 পানি, ঠিক আছে। এই দুইটা জিনিস তৈরি হবে, এটাও কিন্তু লবণ। 1 নম্বর কোয়েশ্চেনের বিষয়টা গেল। 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো, AlCl3 নিম্ন তাপমাত্রা ডাইমার অবস্থায় অবস্থান করে কেন। এটার মূল কারণ হচ্ছে স্থায়িত্ব গঠন, ঠিক আছে। এটার মূল কারণ হচ্ছে স্থায়িত্ব গঠন। কারণ নিম্ন তাপমাত্রায় এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটা কিন্তু অবশ্যই তোমার স্থায়িত্ব অর্জন করার জন্যই কিন্তু ডাইমার অবস্থায় থাকে। ডাইমার হলে কি হবে, যে তোমার অ্যালুমিনিয়াম যেটা, এটার যদি হালকা করে একটু দেখাই, যে Al, এটার সঙ্গে 3টা ক্লোরিন যুক্ত আছে, Cl Cl Cl, কিন্তু অ্যালুমিনিয়ামের কিন্তু 3টা ক্লোরিন যুক্ত হইলে এখানে যেটা দেখো, এই
অষ্টক কিন্তু পূর্ণ হয় না। অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ করার জন্য তোমার ক্লোরিন অপর একটা অ্যালুমিনিয়ামের সঙ্গে হচ্ছে তোমার সমযোজী বন্ধন গঠন করে, আর এর যে ক্লোরিন যেটা থাকে, আমি ছোট করে দেখাচ্ছি, এই ক্লোরিনটা এই অ্যালুমিনিয়ামের সঙ্গে সমযোজী বন্ধন গঠন করে। এইভাবে সমযোজী না, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। এইভাবে মূলত এরা স্থায়িত্ব গঠন করে। তোমরা টেস্ট পেপারে দেখো, এটা ভালো করে ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো দেখে নিবা, কারণ এগুলো ছোট ছোট কোয়েশ্চেন, এগুলো খাওয়ার জন্য, এর জন্য তোমার বেশি সময় পাবা না, কিন্তু এই কোয়েশ্চেন গুলো তোমার অবশ্যই জানা রাখতে হবে। এই কোয়েশ্চেন গুলো যদি তুমি অ্যান্সার না করতে পারো তাহলে কিন্তু তোমার মার্ক কাটা যাবে। সো এই কোয়েশ্চেন গুলো দেখে রাখো, আমি যেগুলো বলতেছি টেস্ট পেপার অবশ্যই পেয়ে যাবা। ঠিক আছে, আমাদের সময় এই কোশ্চেনটা দিছিল, অ্যালুমিনিয়াম নিম্ন তাপমাত্রায় ডাইমার অবস্থায় অবস্থান করে কেন। তারপর দেখো, কার্বন ও সিলিকনের একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও এদের অক্সাইড ভিন্ন কেন, এবং সিলিকন টেট্রা অক্সাইড কেন বেশি শক্তিশালী। এখন দেখো, কার্বনের অক্সাইড আর সিলিকনের অক্সাইড দুটোই কিন্তু অম্লীয় অক্সাইড, যেহেতু দুইটাই অধাতু। এখন তুমি যদি কার্বন ডাই অক্সাইডের গঠনটা দেখো, কার্বন ডাই অক্সাইডের গঠনটা কিরকম দেখো, কার্বন ডাই অক্সাইডের গঠন হচ্ছে তোমার অক্সিজেনের সঙ্গে দুইটা সমযোজী বন্ধন গঠন করে কার্বনের পাশে থাকবে, এটা সরল চেইন আকারের বন্ধন। এটা কিন্তু খুব সহজেই কিন্তু তুমি ভেঙে ফেলতে পারো বন্ধনটা, দ্বিবন্ধন থাকা সত্ত্বেও তুমি সহজে ভাঙতে পারবা, কারণ এখানে কোনো তোমার ক্রিস্টাল গঠন করেনি, অর্থাৎ স্ফটিক কোনো গঠন নেই। কিন্তু অপরদিকে তুমি যদি সিলিকন টেট্রাঅক্সাইড দেখো, ওইটার গঠন কিন্তু জটিল, কারণ চারটা সিলিকনের চারটা হাতের সঙ্গে চারটা অক্সিজেন, হ্যাঁ, আবার এই অক্সিজেনের সঙ্গে অপর সিলিকনেরও হাত সংযুক্ত থাকবে। এইভাবে চারিদিক থেকে গঠনটা হচ্ছে এরকম তোমার ক্রিস্টাল গঠন করবে, ক্রিস্টাল আকারের গঠন করবে, যার কারণে আকারটাও বৃহৎ হবে, এবং এই বন্ধনটা তোমার ভাঙতেও অনেক কষ্ট হবে। এই ডাইমার অবস্থায় প্রকৃতি থাকে সিলিকন টেট্রাক্লোরাইড আছে, তারপর আছে তোমার অ্যাসিটিক অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিড আছে, এরা সব তোমার ডাইমার অবস্থায় অবস্থান করে। তারপরে হচ্ছে নাইট্রোজেন এবং আর একটা কোয়েশ্চেন বাদ গেল, যে কার্বন এবং সিলিকন একই গ্রুপের হওয়া সত্ত্বেও CCl4, এটাও টেস্ট পেপারে দেওয়া আছে, ভালো করে দেখে নিও। কার্বন সিলিকন একই গ্রুপের হওয়া সত্ত্বেও CCl4 পানি আর্দ্র বা আর্দ্র বিশ্লেষ্য নয়, কিন্তু CCl4 কেন? এর মূল কারণটা এখানে বলে দিচ্ছি। মূল কারণ হচ্ছে কার্বনের অর্ধপূর্ণ মানে ডি অরবিটাল নাই, অনুপস্থিতি। যাদের ফাঁকা ডি অরবিটাল আছে, তোমরা তো ইলেকট্রন বিন্যাস করতে জানো, কার্বনের ইলেকট্রন বিন্যাস করতে পারবে না? কার্বনের ইলেকট্রন বিন্যাস করে দেখো, যে 2p2 এ থেমে যাচ্ছে, ওর কিন্তু 2pর কিন্তু কোনো ডি অরবিটাল নেই, ফাঁকা ডি অরবিটাল নেই, যার কারণে যদি পানির সঙ্গে বিক্রিয়া করে, তাহলে ওই পানি যে সমযোজী ইলেকট্রন জোড় আছে, ওই ইলেকট্রন কিন্তু ফাঁকা ডি অরবিটাল অবস্থান করতে পারবে না, যার কারণে CCl4 কিন্তু তোমার আর্দ্র বিশ্লেষ্য না। কিন্তু তুমি সিলিকনের ইলেকট্রন বিন্যাস করে দেখো, তোমাদের মূল কথা সহজভাবে যদি বুঝতে চাও, যে তুমি ইলেকট্রন বিন্যাস করবা কেন্দ্রীয় মৌলের ইলেকট্রন বিন্যাস করে যদি দেখো ফাঁকা ডি অরবিটাল আছে, তার মানে সেই মৌলই আর্দ্র বিশ্লেষিত হতে পারবে। এটাই হচ্ছে আর্দ্র বিশ্লেষিত হওয়ার মূল শর্ত। তাহলে সিলিকনের দেখবা যে 3d অরবিটাল, তোমার সিলিকন তো হচ্ছে 14, তাহলে 2p6 পর্যন্ত 10 যাবে, 3s2 3p2 যাবে, হ্যাঁ, এই পর্যন্ত যাবে। তাই এখানে দেখো ডি অরবিটাল কিন্তু ফাঁকা পড়ে আছে অলরেডি, একদম ফাঁকা ডি অরবিটাল, এখানে কিন্তু সেই ইলেকট্রন যে কিন্তু অবস্থান করতে পারবে, যার কারণে সিলিকন অবশ্যই আর্দ্র বিশ্লেষ্য হতে পারবে। তাহলে মূল ব্যাখ্যাটা হচ্ছে, যার ফাঁকা ডি অরবিটাল আছে সেখানে হচ্ছে আর্দ্র বিশ্লেষ্য ঘটবে। তারপর কোশ্চেন দেখো, সোডিয়াম, নাইট্রোজেন এবং ফসফরাস একই গ্রুপের হওয়া সত্ত্বেও NCl3 এবং PCl5 গঠন করে। এটার মূল কারণ হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা, পরিবর্তনশীল জারণ অবস্থা, এবং হচ্ছে এই নাইট্রোজেনের ফাঁকা ডি অরবিটাল। দেখো, নাইট্রোজেনের কিন্তু কোনো ফাঁকা ডি অরবিটাল নাই, নাইট্রোজেনের ফাঁকা ডি অরবিটাল নাই, কিন্তু যে ফসফরাসের কিন্তু ডি অরবিটাল আছে। এই ডি অরবিটাল থাকার কারণে তোমার যেই হাইব্রিডেশন একটা বিষয় আছে, হাইব্রিডেশনের বিষয়টা কি ছিল, যে তোমার যে নাইট্রোজেনে যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 1:2 2:2 2p3, তাই না, 3 সরি 2p, হ্যাঁ 2p3, ঠিক আছে।
নাইট্রোজেন। এখানে দেখো এই এইটাকে যদি আমি আবার তোমার যেই অরবিটাল আছে অরবিটালে স্পেক্ট করি, মানে যদি ভেঙে দিই, তাহলে তোমার তিনটা অরবিটালে তিনটা যাবে, তিনটা অরবিটালে তিনটা স্পিন সংখ্যক ইলেকট্রন যাবে। কিন্তু তুমি আর যখন ফসফরাসের যখন ইলেকট্রন বিন্যাস করতেছো তখন কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে, আর ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে এইখানকার যে ইলেকট্রন গুলো সেখানে কিন্তু এই ইলেকট্রন গুলো কিন্তু ভেঙে বিজোড় অবস্থায় কিন্তু ইলেকট্রন অবস্থান করতে পারে। অর্থাৎ এইখানকার এই এই বিষয়গুলো কিন্তু জারণ সংখ্যা মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যার সঙ্গে সম্পৃক্ত। তোমরা যারা আগে করে আসছো যে এখানে শেষ কক্ষপথে যতগুলো মুক্ত জোড় ইলেকট্রন থাকবে সেইগুলোই কিন্তু জারণ সংখ্যা। কিন্তু দেখো এখানে কিন্তু শেষ কক্ষপথে যে মুক্ত জোড় ইলেকট্রন গুলো আছে, ডি অরবিটালে কিন্তু মুক্ত জোড় কোনো ইলেকট্রন নাই। এখানে শেষ কক্ষপথে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? তিনটা না? মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা তিনটা হয়, এর জারণ সংখ্যা 3, আর সেই জন্য জারণ সংখ্যা 3 হওয়ায় ও তিনটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হইতে পারবে। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে তুমি দেখো, ফসফরাসের ক্ষেত্রেও তুমি দেখবা যে 3p3 আসবে সম্ভবত। 3p3 আসলে তার ওইখানে তো তিনটা মুক্ত জোড় ইলেকট্রন থাকতেছেই, পাশাপাশি সে যখন ডি অরবিটাল ফাঁকা ডি অরবিটালে যখন অতিক্রম করবে, অতিক্রম বলতে গেলে অতিক্রম না, মূলত যখন পি অরবিটাল থেকে বা এস অরবিটাল থেকে যখন যে যুক্ত ইলেকট্রন গুলো আছে ওইখান থেকে যখন ভেঙে বিজোড় ইলেকট্রন গুলো ডি অরবিটালে যাবে, তখন কিন্তু তোমার মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 5টা। যার কারণে তোমার পিসিএল3 যখন যখন ভাঙবে না তখন পিসিএল3 গঠন করবে, আর যখন ভেঙে যাবে ডি অরবিটালে যুক্ত হয়ে যাবে ওই ইলেকট্রন গুলো তখন হয়ে যাবে পিসিএল5। এটা গেল হচ্ছে এর ব্যাখ্যা। অর্থাৎ এটার মূল কারণ হচ্ছে ডি অরবিটালে অনুপস্থিতি। ঠিক আছে, যেহেতু সোডিয়ামের জারণ সংখ্যা 3, ফসফরাসের তোমরা এইটুক ব্যাখ্যা দিয়েও করতে পারো যে সোডিয়াম না নাইট্রোজেন, তোমরা এই ব্যাখ্যাটা দিয়েও করতে পারো যে নাইট্রোজেনের জারণ সংখ্যা 3 কিন্তু ফসফরাসের জারণ সংখ্যা 3 ও 5, এই জন্য একটা এনসিএল3 গঠন করতেছে আর একটা পিসিএল5 পিসিএল3 গঠন করতেছে। কিন্তু এই ব্যাখ্যাটা ইলেকট্রন বিন্যাস আকারে দিয়ে গঠন করে যদি তোমরা দেখাও অ্যান্সার পাওয়াটা আরো ভালো হবে, নাম্বার দিতে সাথে সুবিধা হবে। তারপরে দেখো একটা কোশ্চেন, অক্সিজেন সালফার একই গ্রুপের হওয়া সত্ত্বেও OF2 এবং SF2, এই দেখো একই কোশ্চেন, জারণ সংখ্যা রিলেটেড কোশ্চেন। অক্সিজেনের জারণ সংখ্যা শুধুমাত্র 2, সালফারের জারণ সংখ্যা 2 আছে, 4 আছে, 6 আছে, যার কারণে একবার SF2 গঠন করতে পারে, SF4 গঠন করতে পারে, SF6 গঠন করতে পারে। কিন্তু অক্সিজেন জারণ সংখ্যা তো 2, ও তো OF2 গঠন করতে পারবে। তুমি ইলেকট্রন বিন্যাস দিয়ে গঠন করাই দেখাতে পারো। F9 ব্যতীত সকল হ্যালোজেন কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে? কারণ F9 এর এটার কারণ ওই কি, ফ্লোরিনের হচ্ছে তোমার ডি অরবিটাল অনুপস্থিত। ফ্লোরিন ব্যতীত ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যাদেরই আছে সবগুলো কিন্তু তোমার ফাঁকা ডি অরবিটাল আছে। আর ডি অরবিটাল যাদেরই আছে তাদের কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন, জোড় ইলেকট্রন যেগুলো আছে, জোড় ইলেকট্রন কিন্তু ভেঙে তোমার ওই ডি অরবিটালে যাইতে পারে, যার কারণে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়। আর মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা বাড়লে জারণ সংখ্যা পরিবর্তন ঘটে, আর জারণ সংখ্যা পরিবর্তন ঘটলে তো তোমার বিভিন্ন ধরনের যৌগ গঠন করে। এটা ব্যাখ্যা, এগুলো সবই রয়েছে, ভালো করে দেখে নিও। আর একটা কোশ্চেন যে জেনন, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের থেকে একটা কোশ্চেন যদি দেয়, এই কোশ্চেনটাই যে জেনন 54 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট অন্য জেনন অন্য গ্যাসের তুলনায় সর্বাধিক যৌগ গঠন করে কেন? কারণ জেননই একমাত্র যৌগ যার হচ্ছে তোমার ডি অরবিটালে ডি অরবিটালটা বিদ্যমান। ডি অরবিটালটা অন্যগুলো আছে কিন্তু এর ফাঁকা ডি অরবিটাল বিদ্যমান, তো এই জন্য অন্যান্য মৌলের তুলনায় বেশি সক্রিয়। আর এই সক্রিয় হওয়ার কারণে ইলেকট্রন তোমার মৌল বেশি গঠন করতে পারে। এখান থেকে আর একটা কোশ্চেন আসার মতন আছে, দেখো ক্লোরিন একটি বিরঞ্জক, এটাও তোমরা টেস্ট পেপারে দেখে নিও, অতটা গুরুত্বপূর্ণ না। কিন্তু এইখান থেকে যেই কোশ্চেন গুলো বললাম প্রথম দিকের এই 6টা লাল কালি মারা যে কোশ্চেন গুলো, এইগুলো অবশ্যই দেখো, এখান থেকে একটা ব্যাখ্যা করে দিতে দিতে তোমার বলতেই পারে। সো এইখানকার আশা করি যে রিলেটেড কোশ্চেন গুলো করলাম, এস অরবিট তোমার এস ব্লক পি ব্লক এই রিলেটেড আর কোনো কোশ্চেন আশা করি তোমার আর বাধার কোশ্চেন মানে কথা না। টেস্ট পেপার একটু ভালো করে দেখে নিও। এইখান থেকে এস ব্লক থেকে পি ব্লকের থেকে কখনোই তোমার ঘর কোশ্চেন দেবে না। এখানে গ লিখছি ঠিক আছে, কিন্তু তোমরা গড় দু একটা কোশ্চেন, যেরকম এই যে এটা একটা গড় কোশ্চেন, তারপরে হচ্ছে এটাও যদি ব্যাখ্যা করতে দেয় এটাও গড় কোশ্চেন, কারণ খতে কোশ্চেন ব্যাখ্যা করতে গেলে তো 1-2 পেজ মিনিমাম লাগবে যদি তুমি হিসাব করে লিখতে চাও। সেই জন্য আমি এটা গড় মধ্যে রাখছি। সো তুমি এইটুক শিওর থাকো যে এইখান থেকে খ রিলেটেড কোশ্চেন অবশ্যই পড়বে, কিন্তু গ রিলেটেড যে কোশ্চেন গুলা, ঘ রিলেটেড কোশ্চেন গুলো তোমাকে অ্যান্সার করতে গেলে অবশ্যই তোমার আগে যে 3টা টপিক পড়ালাম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, এই 3টা তো জানা লাগবেই। পাশাপাশি আর আমরা 3টা টপিক পড়বো, 3টা 4টা টপিক পড়বো, যে ডি অরবিটাল জটিল যৌগ গঠন, রঙিন যৌগ গঠন,
এই দুইটা আছে। ফাজানের নীতিটা আজকে পড়ানোর আমার উদ্দেশ্য ছিল, কিন্তু ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে ফাজানের নীতিটা আমরা নেক্সট ক্লাসে রাখছি। ফাজানের নীতি তো দেখতেই হবে। তাহলে ডি ব্লকে আমরা মাত্র 3টা জিনিস পড়বো, রঙিন যৌগ গঠন, জটিল যৌগ গঠন, আর ওইখান থেকে সংকরণটা পড়বো। সংকরণ গুলো পড়ে আর ফাজার নীতি পড়ে, এই 4টা টপিক পড়লে অধ্যায় শেষ। তোমরা জানো কেমিস্ট্রি অধ্যায়গুলো মোটামুটি ভালোই বড়, কারণ অনেকগুলো, সরি এটা কল আসছে। তোমরা জানো ফাজার নীতির ক্লাসগুলো, মানে ফাজার নীতি বলছে কেন, কেমিস্ট্রির অধ্যায়গুলো অনেক বড় বড়, যার কারণে তোমাদের ক্লাস নিতে আমার একটু কষ্ট হয়। এবং আমি জানি যে একটা ক্লাস তোমরা কিন্তু সর্বোচ্চ 1 ঘন্টার বেশি ধৈর্য ধরে দেখতে পারবে না, তোমরা যতই ধৈর্য ধরে তোমরা ক্লাস করো না কেন, কারণ শেষ মুহূর্তে এখন একটা একটা ক্লাস তোমার 3-4 ঘন্টা করে করার মতন সময় নাই। সো যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলোই দেখো, অতিরিক্ত কিছু দেখার দরকার নাই। আশা করি ইনশাল্লাহ এর মধ্যেতে আসবে। আর একটা ক্লাস নিলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।